নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর এই ভালো থাকার দৌড়ে কিন্তু সবাই দৌড়চ্ছে যে কি করে আমরা আরো ভালো জায়গায় পৌঁছবো। আর এই জ্যোতিষ শিক্ষার আসরে বা জ্যোতিষের যে মন্ত্র, গুরুমুখী বিদ্যা, বহু হাজার হাজার বছর আগে লেখা এবং হাজার হাজার বছর ধরে এই বিদ্যা একরকম ভাবে চলে এসছে। ভুল প্রয়োগে ক্ষতি, ঠিক প্রয়োগে ভালো। কিন্তু প্রয়োগটা কিভাবে করবেন? দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষ যেমন একরকম না, প্রত্যেকটা মানুষের নেচার যেমন আলাদা, প্রত্যেকটা মানুষের পোশাক যেমন আলাদা থাকে, ব্যবহার আলাদা থাকে, শিক্ষা আলাদা থাকে, জ্ঞান আলাদা থাকে, সেই রকম প্রত্যেকটি গ্রহেরই আলাদা নেচার থাকে, আলাদা রূপ থাকে, আলাদা বৈচিত্র্য থাকে, আলাদা একটা ভাব থাকে। আর এই ভাবের কথায় যখন আসে তখন এই 12টা ভাব, এই 12টা ভাবের বিচার করতে বসলে প্রথম যে আমরা যে ধরি জন্মলগ্ন, চন্দ্রলগ্ন, রবি লগ্ন, 3টে আছে। দেখুন, যেভাবে যে জিনিস ঘটে যায় না কেন, চন্দ্র সূর্য কিন্তু একই জায়গায় থাকে। তারা রোজ ওঠে, রোজ তাদের সময় মতো চলে যায়, আর এক জায়গায় উদিত হয় সূর্য। আর চন্দ্র পৃথিবীর উপগ্রহ। সেই জায়গাটায় চন্দ্র হচ্ছে জলরাশির গ্রহ এবং চর রাশির গ্রহ। তাহলে চর হচ্ছে যেখান থেকে জল দাঁড়িয়ে থাকে না, গতি থাকে, প্রবাহ থাকে। সেই জায়গাটায়, সেই গতি যে জায়গায়, অনেকে দেখবেন হাতে পয়সা দাঁড়ায় না, ভেবেছে বোধহয় এই পয়সাটা সেভিংস করবে, এই পয়সাটা রেখে দেবে, যে কোনো ভাবে খরচা হয়ে যাচ্ছে। তাহলে জলের নেচার কি? নিচের দিকে যাওয়া। তাহলে সেইখান থেকে অর্থ কিন্তু সেইভাবে খরচা হতে হতে হাত খালি হয়। সে আর একটা আশায় বুক বাঁধে যে আবার কোথা থেকে পয়সা আসবে। চলতে গেলে পয়সা লাগে, জীবন জীবিকা নির্বাহ করতে গেলে পয়সা লাগে। কেন? বিনিময় প্রথা আছে, অর্থের বিনিময়ে জিনিস কিনতে পারেন। এবং খাবার জিনিস কিনতে হয়, পোশাক কিনতে হয়, বাসস্থান করতে হয়, শিক্ষা দিতে হয়, সমস্ত কিছুর বিনিময়ে অর্থ থাকে। আর সেই অর্থের দৌড়ের থেকে প্রথম থেকেই তার যে শিক্ষা, সেই শিক্ষাকে বাস্তবায়িত ভাবে কাজে লাগানোর জন্য যে চেষ্টা করে, সেই চেষ্টাকে তারা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আরো উপরে কিভাবে উঠবো, তাই তো? তাহলে সেখান থেকে মেষ রাশি থেকে যে শুরু, মীন রাশি যে শেষ, সেই মেষ থেকে মীনের এই 12টা রাশির মধ্যে প্রত্যেকটি জায়গায় একটি করে গ্রহর ঘর আছে। আপনার একটা ঘর আছে তো, আমার একটা ঘর আছে। যারা এই জনভূমিতে বা ভারত ভূমিতে বিচরণ করছে, প্রত্যেকেরই বা ঘর আছে। কারোর যার ঘর নেই সে গাছতলায় রয়েছে, কেউ রয়েছে আবার দেখেছেন যে সে জীর্ণ দশা হিসেবে ফুটপাতেও ঘুমিয়ে থাকে। সে ওটাকেই ঘর ভেবেছে, সে কিন্তু খুব ভালো ঘুমাচ্ছে। কিন্তু আমরা ভালো বিছানা, ভালো ঘর, ভালো পেয়েও কিন্তু আমাদের ঘুম আসে না। কেন ঘুম আসে না? যে আমি যে চিন্তা করেছিলাম সেই চিন্তার জায়গায় আমি পৌঁছতে পারিনি, এবং আমার অ্যাচিভমেন্ট যেটা ছিল সেটা ফেল করেছে। সেই চিন্তায় ঘুম আসছে না। আর যে ফুটপাতে শুয়েছে তার কোনো অ্যাচিভমেন্ট নেই। খাওয়া হয়ে গেছে, খেটেছি, শ্রমের বিনিময়ে যা পেয়েছি পেটে দিয়ে দিয়েছি, কালকে দেখা যাবে। কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের সেই চিন্তা না। বেশিরভাগ মানুষেরই চিন্তা হচ্ছে আরো আরো কি করে হবে। কিন্তু কি হবে? সাথে তো কিছুই যাবে না, তাই না? সবই পড়ে থাকবে। শরীর যদি ঠিক থাকে, তনুভাব, লগ্ন যেটা বলছিলাম, লগ্ন ভাব, তনুভাব, সেই লগ্ন ভাবের থেকে, সেই লগ্ন ভাবের অধিপতি যদি কোনোভাবে ব্যর্থ জায়গায়, বাজে জায়গায় বসে থাকে, ভালো খারাপ ভাবে বসে আছে, সে কিন্তু তার শরীর, তার চিন্তা, তার মন সব জায়গায় তাকে বাধা তৈরি করবে। এবার বোঝানোর জন্য যেভাবে আমরা চলি সেই জায়গাটায় যদি বুঝি, ধরুন ধনু লগ্ন,
তাহলে ধনু লগ্নে বৃহস্পতি হচ্ছে অধিপতি, ধনু লগ্ন অগ্নি রাশি এবং দ্বিস্বভাব রাশি। তাহলে বস্তু এবং পদার্থ, তাহলে দ্বিস্বভাব রাশি এবং অগ্নি রাশি, তার মানে আগুনের একটা ঝলক আছে। তাহলে তিনটে অগ্নি রাশি তো, মেষ সিংহ ধনু, তাহলে তিন আগুনের কিন্তু আলাদা আলাদা প্রভাব আছে। কিভাবে প্রভাব আছে? যে মেষ রাশি অগ্নি রাশি চর রাশি, সিংহ রাশি অগ্নি রাশি স্থির রাশি। তাহলে সিংহ রাশির ঘর কার? রবির ঘর। রবি মানে সূর্য, সূর্য কোনো গ্রহ না, নক্ষত্র। তাহলে সূর্য স্থির, সূর্য ঘোরে না, তাহলে সেই স্থির রাশি ওটা। তাহলে সেই আগুনটা স্থির ভাবে থাকে এবং স্থির ভাবে থেকে চারিদিকে প্রজ্বলিত করে। তার ওয়াটেজ কত মাপার মতো ক্ষমতা এখনো কারোরই হয়নি। সেই জায়গাটা দিয়ে সেখান থেকে ধনু রাশি অগ্নি রাশি, আবার দ্বিস্বভাব রাশি, দ্বৈত স্বভাব। চিন্তা করলো সকালে একরকম, বিকেলে আর একরকম চিন্তা করছে, তা নানান রকম চিন্তা করছে, সে নিজে ফিকুল হয়ে যাচ্ছে এবং ফিকুল হয়ে যখন কোনো চিন্তাকে বাস্তব রূপ না দিতে পারে তখন সে আগুনের মতো জ্বলে ওঠে, রেগে ওঠে, ক্রোধ। তাহলে সেই ক্রোধ তার উঠে আসে। তাহলে সেই বৃহস্পতি ক্রোধ আনতে পারে, তার বৃহস্পতির ঘরটা। তাহলে বৃহস্পতির আরেকটা চরিত্র আছে মীন রাশি, সেটা জলরাশি এবং সেটাও দ্বিস্বভাব রাশি। তাহলে জল যখন দ্বিস্বভাব রাশিতে পরিণত হয় তাহলে কর্কট জলরাশি চর রাশি। তাহলে সেই কর্কট থেকে একদম নবম হচ্ছে মীন রাশি, 9 নম্বর ঘরে মীন রাশি জলরাশি, আবার 5 নম্বর ঘর বৃশ্চিক রাশি জলরাশি। তাহলে 1, 5, 9 জলরাশি। তাহলে পৃথিবীর 3 ভাগ জল, মানুষের শরীরে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। তাহলে এই নেচারের যে খেলা, যেগুলো নাকি আমরা বলি যে প্রত্যেকটা মানুষের নেচার বিভিন্ন রকমের হয় কেন এবং বিভিন্ন রকম চিন্তাধারায় চলে কেন, পার্টনারশিপ বিজনেসে 2 পার্টনারের মিল খাচ্ছে না কেন এবং 2 পার্টনারের চিন্তাধারা আলাদা কেন, রাশি লগ্ন আলাদা, নেচার আলাদা, নেচারের বিনিময় প্রথা হচ্ছে না এবং সেই নেচারকে আমরা সবাই সবার সাথে কিন্তু একটা অ্যাডজাস্টে রয়েছি যে ঠিক আছে এর সাথে অ্যাডজাস্ট করলে আমার এই সময়টুকু ভালো আছে, আমি সেই অ্যাডজাস্টের বিনিময়ে ভালো সময়টুকু উঠিয়ে নিই। সেখান থেকে মেষ রাশি থেকে যদি ধরি তাহলে মেষ রাশির 9ম ঘর হচ্ছে ধনু রাশি, কালপুরুষের 1 নম্বর ঘর। 0 ডিগ্রি থেকে শুরু হয় আর 360 ডিগ্রিতে গিয়ে শেষ হয় মীন রাশিতে, এবং 360 ডিগ্রিতে যখন শেষ হয় তখন এই 360-এর মধ্যে জ্যোতিষশাস্ত্রে কতগুলো জিনিস আছে, হস্তরেখা, জ্যোতিষের একটা ক্যালকুলেশন এবং নিউমারোলজি সংখ্যাতত্ত্ব। তাহলে সেই সংখ্যাতত্ত্বের জায়গায় প্রত্যেকটা গ্রহকে সংখ্যা হিসেবে চিহ্নিত করা আছে। সেই জায়গাটায় তার ডেট অফ বার্থ, তার মান্থ, তার ইয়ার সব সংখ্যায় আছে। তাহলে সেই সংখ্যাগুলো গ্রহর হিসেবে আছে। 1 সংখ্যা রবি, 2 সংখ্যা চন্দ্র, 3 সংখ্যা বৃহস্পতি, 4 সংখ্যা রাহু, 5 সংখ্যা বুধ, 6 সংখ্যা শুক্র, 7 সংখ্যা কেতু, 8 সংখ্যা শনি, 9 সংখ্যা মঙ্গল। তাহলে এই যে 9 সংখ্যা, প্রত্যেকের মধ্যে একটা করে সংখ্যা আছে। সেই সংখ্যার জায়গাটায় যখন আমরা দেখি যে বিভিন্ন রকমের সংখ্যা দিয়ে একটা ঘরে 4টে গ্রহ থাকতে পারে, তাহলে সেই 4টে গ্রহের সংখ্যা 4 রকম আছে এবং সেটা কি কোন রাশিতে আছে। তাহলে ধনু লগ্নের 5 নম্বর ঘর হচ্ছে মেষ রাশির ঘর, মেষ রাশির মঙ্গল অধিপতি। তাই ধনু রাশির যে জায়গাটায় বললাম যে বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ এবং অহংকারী গ্রহ, পৌরোহিত্যের গ্রহ, এবং তার মধ্যে একটা যে কোনো রকম জ্ঞানের যে, দেখুন
অহংকার বিনাশেরও কারণ হয়, আর বিনাশকালে বুদ্ধি নাশ হয়। তাহলে সেই জায়গাটায় বিনাশকালে যে বুদ্ধি নাশ হয়, ঠিক ধনু লগ্নের 180 ডিগ্রি দূরে বুধের ঘর আছে। তো বুধকে আমরা বালক গ্রহ বলি, এবং সেটা মিথুন রাশির ঘর, সেটাও দ্বিস্বভাব ঘর। তাহলে 180 ডিগ্রি দূরে দ্বৈত স্বভাবের দুটো রাশির ঘর রয়েছে। তাহলে একটা ফিকল মাইন্ড কাজ করছে, একটা যে কোনো দ্বৈত মন কাজ করছে। আমি ডিসিশন মেকার হতে পারছি না, গুড ডিসিশন মেকার। ক্রোধে ফেটে পড়ছে যে আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমি ইউটিলাইজ করতে পারছি না। কার প্রভাবে? তাহলে ধনু লগ্নের বৃহস্পতি কোথায় বসে? বৃহস্পতি বসে রয়েছে তার বোঝানোর স্বার্থে বৃষ রাশিতে। তাহলে ধনু লগ্ন থেকে বৃষ রাশির ঘর 6 নম্বর ঘর। 6 নম্বর ঘরের লর্ড হচ্ছে শুক্র, বৃষ রাশির অধিপতি শুক্র। তাহলে সেই শুক্রের সাথে 3, 4, 5 তিনটে নক্ষত্র আছে, একটা কৃত্তিকা, একটা রোহিণী, একটা মৃগশিরা, তিনটে নক্ষত্র আছে। এবং ধনু লগ্নের মধ্যে 19, 20, 21 তিনটে নক্ষত্র আছে, একটা মূলা নক্ষত্র, একটা পূর্বাষাঢ়া নক্ষত্র, একটা উত্তরাষাঢ়া নক্ষত্র, তিনটে নক্ষত্র আছে। তাহলে একটা কেতুর, একটা শুক্রের, একটা রবির, তিনটে নক্ষত্র আছে। ঠিক যে শুক্রের নক্ষত্রটা ধনু রাশিতে বসে আছে, সেই বৃহস্পতিটা শুক্রের ঘরে বসে আছে 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর হচ্ছে 5 নম্বরের দ্বিতীয় ঘর। তার মানে 5-এর যে জ্ঞান, যে 5-এর যে উচ্চ শিক্ষা, 5-এর যে প্রেম প্রণয়, 5-এর যে সমস্ত রকমের যে, সেটা 6 নম্বরের তার বিকাশ, সবসময় তার দ্বিতীয় ঘরে তার বিকাশ। তাহলে সেই বিকাশের ঘরে বৃহস্পতি বসা। বৃহস্পতি যদি ওই ঘরে বসে, বৃহস্পতির 9ম দৃষ্টি আসে, মকর রাশিতে দৃষ্টি দেবে। ঠিক ধনু লগ্নের দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়বে। গুণে দেখুন, বৃহস্পতির যে শুক্র যদি বৃষ রাশিতে যদি বৃহস্পতি থাকে, তার 9 নম্বর ঘরটা হবে মকর রাশির ঘর, এবং মকর রাশিটা ধনু লগ্নের 2 নম্বর ঘর, সেইখানে দৃষ্টি পড়বে। এবং মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ থাকে। মকর রাশিতে নক্ষত্র থাকে 21, 22, 23, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে ঠিক সেম নক্ষত্র আছে বৃষ রাশিতে, 3, 4, 5, রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে বৃহস্পতি দ্বিতীয় ঘরে যখন 9ম দৃষ্টি দ্বিতীয় ঘরে দেয়, তাহলে ধনু লগ্নের ক্ষেত্রে সেই জায়গাটায় সেই বৃহস্পতির জন্য যতই 6 নম্বরে ঘরে বসুক, যতই আপনি বলেন 6, 8, 3, 12 নম্বর ঘরগুলো খারাপ, কিন্তু দৃষ্টি বিনিময়ের জন্য সেই ঘরটা কিন্তু দ্বিতীয় নম্বর ঘরের অধিপতি হচ্ছে শনি। শনি তুলা রাশিতে বসা 15 নম্বর নক্ষত্রে। তাহলে সেই শনির আবার 3টে দৃষ্টি। তৃতীয় দৃষ্টি ধনুতে পড়বে, 7ম দৃষ্টি মেষ রাশিতে পড়বে, 10ম দৃষ্টি কর্কট রাশিতে পড়বে। শনির 3টে দৃষ্টি। তাহলে সেইখান থেকে ধনু লগ্ন থেকে কর্কট রাশিটা 8 নম্বর ঘর। তাহলে 8 নম্বর নিধন ঘর। বৃহস্পতি সেখানে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি করে। কত ডিগ্রি পর্যন্ত? 5 ডিগ্রি পর্যন্ত। তাহলে সেখানে নক্ষত্র আছে 7, 8, 9, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, বৃহস্পতি, শনি আর বুধের নক্ষত্র আছে। তাহলে সেই জায়গাটায় যখন 3টে নক্ষত্র থাকে এবং শনির 10ম দৃষ্টি যখন কর্কট রাশিতে পড়ে, তাহলে ধনু লগ্ন থেকে 8 নম্বর ঘরে শনির দৃষ্টি আছে, এবং শনির 3 নম্বর দৃষ্টি ধনু লগ্নে আছে। তাহলে ধনু লগ্ন থেকে দ্বিতীয় পতি, তৃতীয় পতির লর্ড হচ্ছে শনি, দ্বিতীয় ধনপতি, তৃতীয় যোগাযোগ কারক, তৃতীয় হচ্ছে 7th হাউসের 9th হাউস। খুব হচপচ হয়ে যায়, কেন আপনি মিলাতে মিলাতে আমি অন্য কথায় চলে যাচ্ছি। সেই জায়গাটায় 7th হাউসের 9th হাউস মানে মিথুন রাশির 9ম ঘর হচ্ছে সেই কুম্ভ রাশি। তাহলে মিথুন রাশির 7ম ঘর ধনু রাশি, 8ম ঘর মকর রাশি, 9ম ঘর কুম্ভ রাশি। তাহলে সেখান থেকে 7মের 9ম লগ্নের তৃতীয়, তাহলে তৃতীয় আবার যোগাযোগ, তৃতীয় আবার ভাতৃকারক।
তাহলে যদি বৈবাহিক কারণে বিচারে আসে, তাহলে সেখান থেকে বুধের অবস্থান, মিথুন রাশি বুধের ঘর, এবং বুধের ওটা নিষ্ক্রিয় ঘর, এবং বায়ু ঘর, ওটা হাওয়া। দেখুন, এখন আপনি যদি বলেন যে গ্রহ দেখান, হাওয়া দেখান, গান দেখান, এগুলো তো দেখানো যায় না। গান শ্রবণ শোনা যায়, হাওয়া অনুভব করা যায়, তাহলে সেই অনুভূতি কারকের গ্রহটি কোথায় আছে? তাহলে অনুভূতি কারকের গ্রহটি আছে মেষ রাশিতে, এবং রবি শুক্র বুধ বসে রয়েছে মেষ রাশিতে। তাহলে লগ্ন থেকে পঞ্চমে রবি বসা, এবং লগ্ন থেকে পঞ্চমে বুধ বসা, লগ্ন থেকে পঞ্চমে শুক্র বসা, শুক্র ষষ্ঠপতি ওইখানে বসা মঙ্গলের ঘরে। মঙ্গল কোথায় বসা? মঙ্গল মকর রাশিতে বসা, লগ্নের দ্বিতীয় বসা। মকর রাশিতে মঙ্গল 28 ডিগ্রি তুঙ্গস্থ হয়, এবং সেখানে 21, 22, 23 তিনটে নক্ষত্র থাকে, এবং 23 নম্বর নক্ষত্রটা ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নিজের নক্ষত্র, ওই ঘরে আছে। তাহলে সেখান থেকে যখন বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু মকর রাশিতে আছে, এবং বৃহস্পতি দ্বাদশপতি, বৃহস্পতি থেকে দ্বাদশপতি কিন্তু মেষ রাশি, আবার বৃহস্পতি থেকে সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি, সেটাও মঙ্গলের ঘর, এবং বৃষ রাশির নেচার হচ্ছে পৃথ্বী রাশি, এবং বৃষ রাশির স্থির রাশি, ধীর, ধীরতা। তাহলে বৃষ রাশির প্রতীক হচ্ছে একটি ষাঁড়, ষণ্ড যাকে বলা হয়। তাহলে ষাঁড় কিন্তু খুব ধীরে চলে, দেখবেন চুপ ভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে সেই জায়গাটা থেকে, সেখান থেকে বৃহস্পতি বসে সেই ঘরটাকে একটা শক্তি উন্মোচন করেছে, এবং সেই ঘরের একটা 6 নম্বর ঘরকে সে শক্তি দিয়েছে, এবং সেই শক্তি দেওয়ার কারণে তার নবম ঘরে মঙ্গলকে সে দ্বাদশ ঘরকে দৃষ্টি দিয়ে বসে রয়েছে, দ্বাদশপতিকে এবং সপ্তমপতিকে দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি মঙ্গল দৃষ্টি, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যখন বৃষ রাশি থেকে আসে, তখন সেই পঞ্চম দৃষ্টিটা আসবে তার কন্যা রাশিতে, সেই বুধের ঘরে। কন্যা রাশি বুধের ঘর। তাহলে সেখান থেকে সেই দৃষ্টি কন্যা রাশির সপ্তম ঘর, মীন রাশির ঘর, কন্যা রাশির তৃতীয় ঘর, বৃশ্চিক রাশির ঘর, কন্যা রাশির চতুর্থ ঘর, ধনু রাশির ঘর, যেখানে লগ্ন। তাহলে লগ্ন থেকে কন্যা রাশি কত নম্বর ঘরে আসবে? লগ্ন থেকে কন্যা রাশি সব সময় আসবে নবম ঘর, লগ্নে 10ম ঘর। 8 নম্বর ঘর হচ্ছে কর্কটের ঘর, 9 নম্বর ঘর হচ্ছে রবির ঘর, এবং 10 নম্বর ঘর বুধের ঘর। তাহলে বিবাহ এবং কর্ম বুধের উপর ডিপেন্ড করে। তাহলে সেই বুধ বসে রয়েছে পঞ্চম ঘরে। তাহলে পঞ্চম ঘরে প্রেম পরিণয়ের ঘর, এবং পঞ্চম ঘর থেকে উচ্চশিক্ষার ঘর। তাহলে জাতক বা জাতিকা যদি কলা বিভাগে উত্তীর্ণ হতে চায়, তাহলে মঙ্গল যেহেতু শনির ঘরে বসা, এবং শনি যেহেতু শুক্রের ঘরে বসা, শনি যখন রবিকে দৃষ্টি দেয়, এবং শনি যখন বুধকে দৃষ্টি দেয়, শনি যখন শুক্রকে দৃষ্টি দেয়, তখন সেই জায়গাটা থেকে সে যে কোনো রকম ভাবে বিজ্ঞান বিভাগে বা ম্যাথমেটিক্স, অঙ্কে সে কিছুটা পারদর্শিতা লাভ করতে পারে না। সেই জায়গাটা থেকে তার সমস্যা আসে। সেখান থেকে সে কলা বিভাগে যদি যায়, এবং মানে আর্টস নিয়ে পড়া যেটাকে, সেইখানে যদি যায়, সেখানে থেকে সে অনেক কিছু উত্তীর্ণ হতে পারে। তা আমরা সেই জায়গাটা থেকে তখন দেখে তাকে যখন বলি এই আছে। এবার মানুষ কি জানতে চায়? মানুষের জানার আগ্রহ কোন দিকে বেশি? পারিবারিক শান্তি, অর্থ আসবে কিনা, ভালো কর্ম হবে কিনা, এবং জীবন জীবিকা সুন্দরভাবে চলবে কিনা, সেই জায়গাটা থেকে মানুষ জানতে চায়। মানুষের কৌতূহল অনেক, কৌতূহল আপনি শেষ করতে পারবেন না। সেই যেই জায়গাটা থেকে যখন আপনি আস্তে ধীরে 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 এগোবেন, তখন দেখবেন যে সেইখান থেকে ধনু লগ্নের দ্বিতীয় ঘর শনির ঘর, সে বসে রয়েছে ধনু লগ্ন থেকে তার একাদশে। তাহলে একাদশ ঘরে শনি তুঙ্গস্থ হয়, তুলা রাশিতে শনি তুঙ্গস্থ থাকে, তাহলে বলবত্তা বৃদ্ধি করে। সেই বলবত্তা বৃদ্ধির কারণে তার দশমপতি বুধ এবং শনি বুধের দৃষ্টি বেরোয়েছে,
তাহলে জাতক বা জাতিকার কর্মযোগ ভালো থাকে, বিদ্যাস্থান ভালো থাকে, রবি মেষ রাশিতে বসা এবং শুক্র মেষ রাশিতে বসা, লগ্নে দ্বিতীয় বসা মানে মঙ্গল বসা, লগ্নে দ্বিতীয় মকর রাশিতে, মকর রাশির অধিপতি তুলা রাশিতে বসা। এইবার এই জায়গাটা থেকে যখন তুলা রাশিতে যখন শনি বসা, তখন 15 নম্বর রাহুর নক্ষত্র, 6, 15, 24 তিনটে রাহুর নক্ষত্র, 6 নম্বর নক্ষত্র মিথুন রাশিতে, 15 নম্বর তুলা রাশিতে, 24 নম্বর কুম্ভ রাশিতে। তাহলে সেই জায়গাটায় এই রাহু নক্ষত্রে, রাহু একটি ছায়াপথ, তাই না? রাহু যোগাযোগ কারক গ্রহ, রাহুর হচ্ছে মধ্যে বিনিময়, রাহু শেষ জানে না, শুরু করতে পারে, যোগাযোগ করে দিতে পারে, আপনি বুঝে নিন। তাহলে আপনি বুঝবেন কিসের দিয়ে? বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, এই দিয়ে তো বুঝবেন। আর বোঝার কি আছে? বোম পিস্তল দিয়ে তো বুঝবেন না, তারা তো শত্রু তৈরি হবে। তাহলে সেইখানে তিনটে জিনিসকে ইউটিলাইজ করতে পারবে কিনা জাতক বা জাতিকা, সেই প্রশ্নটা এসে দাঁড়ায় ওই জ্যোতিষ শাস্ত্রের ওইটুকুনের মধ্যে। তার মধ্যে তার নবাংশ রয়েছে এবং লগ্নের দেবকান কতটুকুন আছে, কোন দেবকানে তার জন্ম, তিনটে দেবকান থাকে, সেই কোন দেবকান পেয়েছে এবং সেই দেবকানের অধিপতি কিভাবে বসে আছে, সেই জায়গাটা থেকে তার বিচার আসবে। তাহলে ধনু লগ্নের মধ্যে অগ্নিভাব, দ্বিস্বভাব ভাব, দুটো ভাব, দুটো নেচার চলে। ধনু লগ্নে থেকে তৃতীয় ঘর কুম্ভ রাশির ঘর, বায়ু রাশির ঘর, তাহলে যোগাযোগ, তাহলে তৃতীয় ঘর ভাতৃভাব। তাহলে সেই জায়গাটা থেকে যখন বায়ু এবং দ্বিস্বভাবের সাথে, এবং সপ্তম ঘর দ্বিস্বভাব বায়ু, তাহলে সামাজিক মানে বাড়ির পারিবারিক দিক থেকে তার ভাই বা বোন বা যে কোনো রকম রিলেশনের মধ্যে খুব সুমধুর থাকে না, সেই জায়গাটা একটা যে কোনো রকম ভাবে একটা বাধা কারক তৈরি হয়ে ওঠে এবং সেই বাধা কারকের জন্য জাতক বা জাতিকার কর্মের জায়গায় যে কোনো বাধাই কর্মকে বাধা দেয়, চিন্তাধারায় বাধা দেয়। মানুষের যে সুচিন্তক যে থাকে সেটা কুচিন্তক হয়ে যায়, সেখানটায় বাধা তৈরি করে। তাহলে সেই ধনু লগ্নের ক্ষেত্রে তাহলে রাশি কি কিন্তু এখনো বলিনি। একটা রাশি থাকে তো, রবি বলেছি মেষ রাশিতে আছে, চন্দ্র কোথায় বলিনি, চন্দ্র যেই ঘরে সেই ঘরে রাশি। এইবার দেখা যাচ্ছে যে ধনু লগ্নের ক্ষেত্রে যেই জায়গাটায় তার নবম ঘর চন্দ্র, সেইখানে বসা, তাহলে অষ্টমপতি নবমে বসা। তাহলে অষ্টমপতি যখন নবমে বসা থাকে, তাহলে সেই চন্দ্র যখন সরাসরি ওখানে থাকে, চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকে কুম্ভ রাশির উপরে, তাহলে তৃতীয় ঘরে, তৃতীয় ঘর বলেছি সপ্তমের নবম ঘর, এবং তার তৃতীয় ঘর জাতক বা জাতিকার ভাতৃভাব বা বোন ভাব বা যোগাযোগ স্থান। তাহলে সেই জায়গাটায় যখন চন্দ্র দ্বারা দৃষ্ট হয়, তখন ইমোশনালি বা যে কোনো আবেগ কারণে সেই পারিবারিক দিক থেকে একটা ঝামেলা বা কলহ বাঁধে, আবেগের কারণে এবং ইমোশনাল কারণে। সেটাই গিয়ে প্র্যাকটিক্যাল রূপ নেয়, বাস্তব রূপ নিয়ে নেয় এবং সেখান থেকে একটা ইগো তৈরি হয়, সেখান থেকে সেই জায়গাটা ভাঙতে থাকে। সেই জায়গাটা জ্যোতিষীর ঠিক করা উচিত। একটা অ্যাস্ট্রোলজার যদি বুঝে যায় যে এই জায়গাটা তো ডিস্টার্ব আছে, এখানটা ঠিক করা উচিত, তাহলে সে সেই জায়গাটা কিভাবে ঠিক করবে? আপনি বলবেন প্রতিকার দিয়ে। হ্যাঁ, প্রতিকার কিভাবে কাজ করে? প্রতিকার দিলে কেউ কোটিপতি হয় না, লাখপতিও হয় না, এবং প্রতিকারের বিনিময়ে তার সে যে ভাইব্রেশন ডেভেলপমেন্ট করে, সেই জায়গাটা থেকে মানসিক চেঞ্জ হয়, মানসিক চেঞ্জ হয়। কেন? সূর্যের 7টা রং আছে এবং কোন গ্রহের নিজস্ব আলো নেই। চন্দ্র যে চন্দ্র, সেও সূর্যের থেকে আলো পায়, পৃথিবী সূর্যের থেকে আলো পায়, পৃথিবীও গ্রহ সূর্যের থেকে আলো পায়। তাহলে সবকটা গ্রহ সূর্যের আলোয় আলোকিত এবং সূর্যের 7টা রং 7 গ্রহের উপরে প্রতিফলিত হয়। যেই গ্রহ নেগেটিভ থাকে, যেই গ্রহটা তৃতীয় অধিপতি শনি আছে তুঙ্গস্থ, তাহলে শনির জায়গায় তৃতীয় দৃষ্টি লগ্নের উপরে বসে রয়েছে। শনির দৃষ্টিতে তার যখন মধ্য বয়স আসবে, সেই শনির দৃষ্টির জায়গাটা থেকে সে একটা ডিসিপ্লিনে আসবে এবং সেখান থেকে আমরা মনে করি যে
25, 26, 27 থেকে মানুষ একটা ভালো ডেভেলপমেন্ট চায়, 24 থেকে চায়, এবং 25 থেকে 27 থেকে 35-এর মধ্যে সে সমস্ত কিছু কাজটাকে গোটাতে চায়। তাহলে 35 সংখ্যাটা দেখবেন 8 সংখ্যা, 5 আর 3 8, আর 24 সংখ্যাটা হচ্ছে 6 সংখ্যা, 4 আর 2 6। তাহলে এবার 6 সংখ্যা আর 8 সংখ্যা দুটো যদি যোগ করেন তাহলে 14 নম্বর সংখ্যা। 14 নম্বর সংখ্যাটা বুধের সংখ্যা, 4 আর 1 5, 5 সংখ্যাটা বুধের সংখ্যা। তাহলে সপ্তম ঘর বুধের, সপ্তমের নবম ঘর বায়ু রাশি, সেইখানটাও বায়ু রাশি, এবং মিথুন রাশিটাও বায়ু রাশি। তাহলে একটা আপনি মিল পাচ্ছেন। দশম ঘরটাও কিন্তু বুধের লগ্ন থেকে। তাহলে সেই জায়গাটা আপনি সংখ্যা তত্ত্ব দিয়ে একবারে বার করে নিয়ে আসতে পারলেন। তাহলে সেই জায়গাটা একভাবে বার করতে পারলেন যে আপনি কিভাবে মিলটা খুঁজে পেলেন। এবং সেই মিলের ক্ষেত্রে যখন আপনার সমস্ত দিক থেকে মিলতে শুরু করলো, তখন কিন্তু আপনি তাকে একটা সুরাহা দিতে পারেন। সুরাহা কি দিতে পারেন? যে দশা অনুযায়ী চন্দ্র সিংহের রাশিতে বসা, 11 নম্বর নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের দশায় তার জন্ম, এবং শুক্রের দশা যতটুকু সে পাবে, এবং তারপরে শুক্রের পরে তার সেই জায়গাটায় আসবে রবির দশা, রবির পরে আসবে চন্দ্রের দশা, চন্দ্রের পরে আসবে মঙ্গলের দশা, মঙ্গলের পরে আসবে রাহুর দশা। তাহলে এই দশাগুলো সে ভোগ করে আসছে। তাহলে ভোগ করতে করতে আপনার কাছে কোন দশায় এসছে, তার কি প্রেজেন্ট কি দশা চলছে, এবং তার দশার অন্তরে কি চলছে, প্রত্যন্তরে কি চলছে, সেই প্ল্যানেট কোথায় আছে, গোচর ফল কি আছে, তার মানে বর্তমান প্ল্যানেট পজিশন কোথায় আছে, সেই জায়গাটা থেকে বিচারের জায়গাটা আসে যে আমি কি করে সেই বিচারটাকে সুন্দরভাবে তুলে নেব এবং দশা অনুযায়ী তুলে নেব, তার ভালো না খারাপ। দেখুন, নেগেটিভ কম বলবেন, নেগেটিভ থাকে ছকে, নেগেটিভকে পজিটিভ করার জন্য আপনার কাছে এসছে। সেই পজিটিভ আপনি কতটাখানি তাকে দিতে পারবেন। ছক বিচারের থেকে কাউন্সিলিং বেশি, এবং বোঝানো দরকার এই আপনার সাথে হয়েছে, এই আপনার সাথে হতে পারে, এবং বিগত দিনে এই হয়েছিল এবং সেটাকে আপনি রিকভার করে এসছেন। সেটা রোগ হতে পারে, সেটা হাত পা ভাঙা হতে পারে, সেটা ঝগড়া হতে পারে, পারিবারিক কলহ হতে পারে, এবং যে কোনো রকম ভাবে বৈবাহিক সম্পর্কে তিক্ততা হতে পারে, যে কোনো দিক থেকে যে কোনো ব্যাপারই হতে পারে, এবং সেইটাকে ওভারকাম করে আপনি প্রেজেন্ট পজিশনে এই চাইছেন, এই জায়গাটা থেকে আপনি চাইছেন যে আমি যেখানে থাকি তার থেকে ডেস্টিনেশন আমার বাইরে হোক। যদি আমি ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ার বাইরে যেতে চাই। যদি আমি ইউএসএ থাকি, তাহলে আমি ইন্ডিয়ায় আসতে চাই। মানে যদি আমি আমেরিকাতে থাকি, তাহলে ইন্ডিয়ায় আসতে চাই। জিজ্ঞাসা অনেক কিছু থাকে। তাহলে সেই জিজ্ঞাসার উত্তরটা আপনাকে দিতে হবে, এবং উত্তরটা দিতে হবে আপনাকে ঘর খুঁজে খুঁজে। কিভাবে আপনি ঘর খুঁজবেন? দেখুন, যে কোনো রাশি, চর রাশিতে যদি, চর রাশি যেগুলো আছে, চর রাশি 4টে আছে, মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি, 4টে চর রাশি আছে। এবং চর রাশিতে যদি গ্রহ সম্মিলিত, যদি ভালো ভালো গ্রহরা পড়ে যায়, সাধারণত একটা বিদেশ যোগাযোগ হয়ে যায়। এবং নবম অধিপতি, 9th হাউসের লর্ড, যদি কোনোভাবে চর রাশি যোগাযোগকারী গ্রহের সাথে সম্মিলিত ভাবে বসে থাকে, তাহলে একটা বাইরে যাওয়ার যোগ চলে আসে। এবং সেখান থেকে যদি জলরাশি হয়, দেখবেন কালপুরুষ থেকে 4 নম্বর ঘর এবং 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, 3টে জলরাশি। তাহলে দ্বাদশ তো আপনি বলবেন লস্ট হাউস, দ্বাদশ হাসপাতাল, দ্বাদশ আইন কানুন, দ্বাদশ জেলখানা বলবেন, এগুলো বলবেন। কিন্তু দ্বাদশ থেকে যে আমি আমার দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছি, সেটাও তো বার করা যায়। সেই দ্বাদশ অধিপতি কার সঙ্গে সংস্পর্শ করছে, কোন গ্রহের সাথে সে যোগাযোগ করেছে, সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে, কার সাথে সম্পর্ক করেছে। 1 থেকে 12টা ভাব আছে, সেই ভাবের মধ্যে সে কোন ভাবে বসে রয়েছে, কর্মভাবে, না ধর্মভাবে, না অর্থভাবে, না পত্নী ভাবে, না ব্যবসা ভাবে, না ব্যয় ভাবে, না আয় ভাবে, কোন ভাবে বসে আছে। সেই ভাব দেখে সেই ভাবের ভাগ্যপতির সাথে, ভাগ্যপতি মানে সেটা পিতার ঘর, এবং সেই পিতার সাথে তার জেনেটিক ব্যাপার কিভাবে আছে, কতখানি সম্পর্ক ভালো আছে,
এবং মাতার সাথে সম্পর্ক কেমন আছে, তার পুরো ফ্যামিলির জায়গাটাকে আপনি বার করুন খুঁজে, সে কি অবস্থার মধ্যে আছে, সে কি খুব ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায় আছে। যদি খারাপ অবস্থাও দেখেন তাহলে ভালো করার জন্যই তো আপনার কাছে এসছে, তাহলে ভালো দিকটাকে আপনি বেশি দিন দেখুন। আপনি একটা সূর্যই, একটাই সূর্য সারা পৃথিবীতে, সেই সূর্য নানান জায়গায় নানান সময় উঠছে, নানান সময় আলো বিকিরণ করছে। সামান্য মেঘে হয়তো এখানে ঢেকে গেছে, অন্য জায়গায় রোদ উঠে গেছে, আবার এইদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে বৃষ্টি নেই, রোদে ঝলমল করছে। তাহলে আপনি সেই জায়গাটা থেকে তাকে বার করবেন কি? আপনার ছকে এখন মেঘে ঢাকা রয়েছে, আপনি মেঘের থেকে তো তাকে বার করবেন, অন্ধকার থেকে তো আলোয় আনবেন। তাহলে আলোর পরিচয় অন্ধকারের সাথে, তাই না? আলো দেওয়ার কাজটা তো আপনার। সে জ্ঞানের আলো দিতে পারেন, হরোস্কোপের আলো দিতে পারেন, টর্চ জ্বালিয়ে আলো দিতে পারেন, নানান রকম আলো দিতে পারেন, কিন্তু তার যে সূর্যের আলো দিতে পারবেন না, কারণ সূর্যের যে কত রকম কত পাওয়ার আজ অব্দি আবিষ্কার হয়নি এবং তার কাছে অব্দিও কেউ পৌঁছতে পারেনি। অতএব সেই জায়গাটা থেকে তার ছকটাকে সেইরকম ভাবে বিচার করুন, সে কি চায়, তার চাওয়াটা কি, তার অ্যাম্বিশনটা কি, সে কোন রকম ভাবে সে উঠতে চাইছে, উপরে উঠতে চাইছে, পারিবারিক দিক শান্তি চাইছে, সে তার ক্যাপাসিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী অর্থ চাইছে। আপনার কাছে যা লেখা আছে সেটাই আসবে, 1 টাকা বেশিও আসবে না, 1 টাকা কমও আসবে না, কিন্তু আপনি পাচ্ছেন 50%, 50 পয়সা পাচ্ছেন, কিন্তু 1 টাকা আপনার লেখা আছে। 1 টাকাকে 2 টাকা আমি করতে পারবো না, কিন্তু 1 টাকা অবধি পৌঁছতে পারবো, যার যতটুকু প্রাপ্য সেখানে পৌঁছাক। সে কি দিয়ে? ভাইব্রেশন দিয়ে। সেই সূর্যের যে কালার নেগেটিভে গেছে, সে তাকে পজিটিভ দিকে আনুন। অযথা চিৎকার করার লোক দেখেছেন তো? কারণ না খুঁজে চিৎকার করার লোক দেখেছেন তো? অনেক রকমে অনেক কিছু না বুঝে চিৎকার করার লোক দেখেছেন তো? তাহলে সে তো হাতে পায়ে মানুষ, 2টো চোখ আছে, একটা মাথা আছে, একটা নাক আছে, 2টো কান আছে। তাহলে ঈশ্বর কি দিয়েছে? যদি বলেন ঈশ্বর ইজ নেচার, নেচারের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছে। তাহলে সেই আপনাকে একটা মুখ দিয়েছে, 2টো কান দিয়েছে, তার মানে সে প্রথম থেকে বলে দিয়েছে, ভাই তুমি শোনো বেশি, একটা মুখ দিলাম, বলো কম। কিন্তু মানুষ তো বলে বেশি, শোনে কম। আর যারা শোনে বেশি তারা বলে কম। কেন? শুনুন, ভিতরে নিন, উপলব্ধি করুন, রাইট না রং, যা বলছে ঠিক না ভুল। তারপরে আপনি উপলব্ধি করে আপনি আপনার মন্তব্য পেশ করুন, সেই জায়গাটা হবে রাইট। তাই না? প্রত্যেকে তো ঠিক জায়গা চায়। তাহলে ঠিক জায়গায় জন্য যে জিনিস মানুষের দরকার, সুস্থ চিন্তা, সুস্থ শরীর এবং সুস্থ শিক্ষা এবং সুস্থ ব্যবহার, এগুলো যদি আপনার মধ্যে ঠিক ক্রিয়া না করে, কাজ না করে, তাহলে একটা কিন্তু মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ থাকলো না। পশুরাও খায় দায় ঘুমায়, কাজকর্ম করে না। পশুকে দিয়ে মানুষ কাজ করায়। হাতিকে দেখেছেন? বড় বড় গাছের গুড়ি ঠেলাচ্ছে, মানুষ ছোট্ট একটা মাহুত উপরে বসে আছে। তাহলে সেই জায়গাটা তারা খায় দায় ঘুমায়। মানুষ খায় দায় ঘুমায় কিন্তু কর্ম করে। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যে মানুষের 2টো হাত আছে, মানুষের 2টো চোখ আছে, মানুষের একটা মাথা আছে, তার মধ্যে সঞ্চয় করে রাখতে পারে। কি সঞ্চয় করবে? শিক্ষা সঞ্চয় করবে, জ্ঞান সঞ্চয় করবে, বুদ্ধি সঞ্চয় করবে, কর্মপ্রয়োগের পদ্ধতি সঞ্চয় করবে। এই সঞ্চয়গুলো তার জায়গা হিসেবে সে প্রয়োগ করবে।
তাহলে এই জায়গাটায় ধনু লগ্নের পঞ্চম ঘরটা তার হিসেবে ইম্পর্টেন্ট ঘর। পঞ্চমের সপ্তম একাদশ ঘর, একাদশ ঘরে শনি বসে আছে এবং শনি হচ্ছে সেই ডিসিপ্লিন প্ল্যানেট যে নিয়ম শেখায়, শৃঙ্খলা শেখায়, এবং তুমি যদি সেই নিয়ম শৃঙ্খলার বাইরে যাও তাহলে তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। সেই শাস্তি কে দেবে? নেচার দেবে, পরিবেশ দেবে, পরিস্থিতি দেবে। মানুষ মানুষকে পেটালো, কেন পেটালো তার পিছনে কারণ থাকে। এবার কারণ বিনা কারণেও রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, ওকে পেটাচ্ছে, সেও একটা চড় মেরে দিয়ে চলে গেল, জানলো না কেন মারলো। আপনার যখন অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক শোচনীয় ভাবে ভুগছেন, আপনাকে দেখলে অনেক কাছের বন্ধু পাশ থেকে সরে যাবে, এই রে যদি কিছু চেয়ে বসে, সরে যাবে, বাস্তব এটা। এবং সেই জায়গায় যদি আপনার মধ্যে ভালো গুণ থাকে, ভালো চিন্তাধারা থাকে, আপনি সেই বন্ধু আসছে দেখে আপনি দাঁড়িয়ে যাবেন, জিজ্ঞেস করবেন কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, যাওয়ার পয়সা আছে কিনা, যেতে গেলে তো ভাড়া লাগে। একটা মানুষকে যদি আপনি সাহায্য করতে পারেন, আপনার সে 2 টাকা দিয়ে হোক 4 টাকা দিয়ে হোক, জানবেন আপনি 400 লোকের উপকার করে ফেললেন। আর একটা মানুষকে যদি আপনি অপকার করলেন, আপনি কিন্তু না হলেও 20 বাও জলের নিচে নেমে গেলেন। ওখান থেকে উঠতে কিন্তু আপনাকে খুব কষ্ট করতে হবে। 3 জলাভূমি আছে, সমুদ্র আছে, নদী আছে, কুয়ো আছে, পুষ্করণী আছে, সব জায়গায় জল ধারণ করা যায়, কিন্তু কুয়োর জলটা স্থির, পুষ্করণীর জলটাও বড় জায়গায় দিঘি, কিন্তু সেই জল সীমাবদ্ধ। সমুদ্রের জল কিন্তু উত্তাল, সেইটা কর্কট রাশি। মিনের জল বদ্ধ, কেন শেষ ঘর। বৃশ্চিককে নদী ধরুন, নদী কিন্তু তার প্রবাহিত হতে হতে গিয়ে সেই সমুদ্রে মিশবে। সেই জায়গাটায় মঙ্গল, এবং 1 মঙ্গল জল, 1 মঙ্গল আগুন। তাহলে 1 মঙ্গল যদি জ্বলে ওঠে, আর 1 মঙ্গল কিন্তু তাকে নেভাবে, নেচার অনুযায়ী নেভাবে, কারণ ওখানে নক্ষত্র 16, 17, 18 আছে, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা। আপনি সেই দিক থেকে চিন্তা করে মানুষের বিচার করুন। আপনার রাহু খারাপ, আপনার কালসর্প দোষ, আপনার বিষ যোগ, আপনার গ্রহণ দোষ, আপনার ওই দোষ সেই দোষ, আরে মোটটা মানুষের এত দোষ, তাহলে আপনি সেই মানুষটা এতদিন বেঁচে রইল কি করে? এত দোষ নিয়ে বেঁচে রইল? সে তো এসছে দোষের সুরাহার জন্য। এত দোষ আপনি বার করে দিলেন খুঁচিয়ে খুঁচিয়ে। আপনি গুণটা বার করুন, ভালোটা কিছু আছে, ভালো আছে বলে তো সে বেঁচে রয়েছে। সেই ভালোর দিকটা আরো আলো দিন, আরো আলো দিয়ে তাকে বিকাশের পথে আনুন। আর বিকাশ যখন ঘটবে, সূর্য উঠলে বিচার করার দরকার নেই দিন কি রাত। তার বিকাশ যখন ঘটবে, তখন পারিপার্শ্বিক যে তার যে বন্ধু বান্ধব, তার যে সার্কেল, যার যে পারিবারিক দিক, সবাই বুঝতে পারবে এখন ভালো আছে। আর ভালো করাটা আপনার কাজ, কেননা আপনি শাস্ত্রটা জানেন। সেই শাস্ত্রকে ঠিক মতো ভাবে প্রয়োগ করুন, তাহলে দেখবেন একটা মানুষ যে কোনো ভাবেই একটা না একটা উপকার সে পাবে। একটা উপকার পাক, আর বাকিগুলো তার কাছে চলে আসবে। একটা গাছের কাণ্ড থাকে, অনেক ডালপালা থাকে, ডালপালাগুলোকে ছেটে দেওয়া হয়, কাণ্ডটা থাকে, আবার ডাল গজায়। তো সেরকম একটা মানুষের একটা উপকার করুন, সে আরেকটা উপকারের রাস্তা সে বার করে নেবে, সে আরেকটা কাজের রাস্তা বার করে নেবে, কারণ সে তো কিছুটা জোর পেয়েছে। কোনো পড়ে যাওয়া মানুষকে যদি তুলে দাঁড় করিয়ে দেন, সে একটুখানি তাৎক্ষণিক যে শক্তিটা পাবে, সেই শক্তিতে সে হেঁটে যেতে পারবে। সেই গ্রহগুলো কিন্তু সেই কাজ করায়। যেটা নেগেটিভ হয়ে রয়েছে তাকে পজিটিভ করুন। যে নক্ষত্রের দ্বারা বসে রয়েছে, নক্ষত্র অধিপতি নেগেটিভ হয়ে রয়েছে, তাকে পজিটিভ করুন। সে জলে না, আগুনে না, বায়ুতে না, পৃথিবীতে না, চড়ে, সেটা বিচার করুন। সেই বিচার করে তাকে সেই অনুযায়ী তাকে ভাইব্রেশনে তুলুন। একটা অপ্রকৃতিস্থ লোককে শক দেওয়া হয়, শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দেওয়া হয়, যাতে তার ফিরে আসে সবকিছু। সেই ঝাঁকুনিটা আপনি দিন।
দেখবেন সে ঝাঁকুনিতে সে ফিরে আসবে। কাজে সেই জায়গাটা থেকে সমস্ত ঝাঁকুনিতে যেন বিপদ না আসে, আর ঝাঁকুনি যেন আপনাকে মুখ থুবড়ে না ফেলে দেয় ওই সব দোষ খুঁজতে খুঁজতে। সবার দোষ খণ্ডন করুন এবং সবাইকে গুণের দিকে ঠেলে দিন। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।